এরপরে আমরা জানব পরবর্তী পার্টস অফ স্পিচ অর্থাৎ ভার্ব সম্পর্কে। হোয়াট ইজ ভার্ব? এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড হুইচ শোজ অ্যান অ্যাকশন স্টেট অর পজিশন। অর্থাৎ ভার্ব হচ্ছে গিয়ে একটা ক্রিয়াবাচক শব্দ। ওই অ্যাকশন ওয়ার্ড কথাটি অর্থ হচ্ছে গিয়ে ক্রিয়াবাচক শব্দ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো হওয়া কিংবা থাকা অর্থ প্রকাশ করে থাকে। এবার আমরা কি ভার্বটা আসলে কি, এই যে আমি ডেফিনেশনটা বললাম সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করে নেব। তাহলে আমি কি বলেছি, এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড which shows an action, state or position. এই অ্যাকশন ওয়ার্ড কথাটির অর্থ হলো ক্রিয়াবাচক শব্দ। আমরা আগেই জেনেছি ক্রিয়া মানে কি, কাজ করা, অর্থাৎ যে শব্দটির দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটা হয়ে যাবে কি ভার্ব। এছাড়া কাজ করা ছাড়াও স্টেটের প্রকৃত অর্থ অবস্থা হলেও এখানে কিন্তু স্টেট মানে হচ্ছে কি হওয়াকে বোঝানো হচ্ছে, এবং এই পজিশন অর্থাৎ থাকা অর্থ প্রকাশ করে। তাহলে আমরা জানলাম যে ভার্ব মানে হচ্ছে গিয়ে কাজ করা, এবং কাজ করা ছাড়াও যখন হওয়া কিংবা থাকা অর্থ প্রকাশ করে তখন হয়ে যায় কি ভার্ব। এবার হচ্ছে গিয়ে আমি কিছু উদাহরণ লিখি। যে প্রথমে বলেছি যে ভার্ব মানে কাজ করা বোঝায়। এবার কোন কোন শব্দগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে আমি এমন কিছু ওয়ার্ড লিখব যেগুলোর দ্বারা কিন্তু কাজ করা বোঝায়। যেমন যদি বলা হয় প্লে, প্লে মানে কি, প্লে মানে হচ্ছে কি আমরা প্রত্যেকে জানি প্লে মানে খেলা করা। তাহলে খেলা করা একটা কি, একটা কাজ, সুতরাং এই ওয়ার্ডটা হয়ে যাবে কি একটা ভার্ব। এর পরের উদাহরণ আমি যদি দেখি তাহলে হলো ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে গিয়ে কি ধরা, তাহলে ধরাটা একটা কাজ, এই কারণে এটাও একটা ভার্ব হয়ে গেল। ডান্স অর্থাৎ নাচা বা নাচ করা, সিং গান করা, রান দৌড়ানো, রাইট কোনো কিছু লেখা, অর্থাৎ লেখাটা কি কাজের মধ্যে পড়েছে, বা লার্ন শেখা। এই যে ওয়ার্ডগুলো আমি এই লিখেছি প্রত্যেকটা ওয়ার্ডে কি একটা করে কাজ করা বোঝাচ্ছে, এই কারণে এই শব্দগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ভার্ব। এবার আমরা জানবো যে স্টেট অর্থাৎ হওয়া অর্থ প্রকাশ করলে কোন কোন ওয়ার্ডগুলো হওয়া অর্থকে প্রকাশ করে। এবার কতগুলো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বগুলো কিন্তু কি করে মূলত হওয়া অর্থ প্রকাশ করে। এই কারণে এই বি ভার্বগুলো যে রয়েছে এই বি ভার্বগুলোকে আমরা বলে থাকি কি, এই বি ভার্বগুলো আসলে অবশ্যই একটা করে ভার্ব, কারণ এরা মূলত কি করে হওয়া অর্থ প্রকাশ করে। যেমন কি আই, উই, ইউ, এগুলো হচ্ছে আমরা কি প্রনাউন জেনেছি, আর এই প্রনাউনগুলোর পরে কিন্তু ওই ভার্বগুলো বি ভার্বগুলো ব্যবহার করা হয়। এবার এই বি ভার্বগুলো কি আগে আমরা জেনে নিই, তারপরে আমি এই প্রনাউনগুলোর কোন কোন প্রনাউনগুলোর পর বি ভার্বগুলো বসে সেটা নিয়ে বলছি। বি ভার্বগুলো অ্যাকচুয়ালি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি এবং শ্যাল বি। এই যে এম আমি লিখেছি, এই এম কথাটি অর্থ হলো হই। এই ইজ এবং আর এই দুটোর অর্থ হচ্ছে গিয়ে হয়, এই দুটোর অর্থ হচ্ছে গিয়ে হয়। ওয়াজ এবং ওয়ার এগুলোর অর্থ হচ্ছে গিয়ে ছিলাম। উইল বি এবং শ্যাল বি, এই উইল বি কথাটি অর্থ হচ্ছে গিয়ে হবে, এবং শ্যাল বি কথাটি অর্থ হচ্ছে গিয়ে কি হবে। তাহলে আমরা জানলাম কি এগুলো হচ্ছে গিয়ে বি ভার্ব। এই বি ভার্বগুলোই কিন্তু কি হওয়া অর্থ প্রকাশ করে বলে এগুলো প্রত্যেকটা একটা করে কিন্তু ভার্ব হিসেবে কাজ করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে কি এই এম, ইজ এবং আর, ওয়াজ, ওয়ার এগুলো আমরা কখন ব্যবহার করব? আমরা প্রত্যেকে জানি ভার্ব হচ্ছে গিয়ে ক্রিয়া, আর ওই ক্রিয়া অর্থাৎ কাজটা আমরা কখন করছি সেই সময়ের উপর নির্ভর করে আমরা দেখি যে কোনো কোনো কাজ যখন বর্তমানে হয় তখন ওটা হয়ে যায় প্রেজেন্ট, যখন অতীতে হয়েছিল বোঝায় তখন হচ্ছে পাস্ট, এবং ভবিষ্যতে হবে বোঝালে ফিউচার টেন্স হয়ে যায়। এই টেন্সের উপর নির্ভর করে কিন্তু এই ভার্বগুলোকে ব্যবহার করা হয়। যদি
অ্যামি যার কথা বললাম, এই অ্যামি যারগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যামি যার প্রেজেন্ট টেন্স। এবং ওই ওয়াজ এবং ওয়ার এগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয়। এবং শ্যাল বি, উইল বি এগুলো হচ্ছে গিয়ে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে আমরা ব্যবহার করে থাকি। এবং ওই অ্যামি যারগুলোর মধ্যে কোনটা কার পর ব্যবহার করা হয়, এবার আমি এগুলো এদিকে লিখছি। আমরা আগে যখন প্রোনাউন নিয়ে আলোচনা করেছি তখন কতগুলো প্রোনাউন দেখেছি, যেমন আই, ওই আইটার পরে বসে কে, এই এম, যদি টেন্সটি প্রেজেন্ট টেন্স হয়। উইর পর বসে আর, ইউর পর বসে আর, হি অথবা সি, অর্থাৎ এটা হচ্ছে কি ম্যাসকুলাইন জেন্ডারে বসে, সিটা হচ্ছে কি ফেমিনাইন জেন্ডারে। হি এবং সির পর ব্যবহার করা হয় ইট, দের পর বসে আর, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তোমরা হও বা তুমি হও, হি অর সি ইজ অর্থাৎ সে হয়, দে আর তারা হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি দেখি, এই আইর পর বসে কে ওয়াচ, উইর পর বসে অয়ার, ইউর পর বসে অয়ার, হি অথবা সি পর বসে ওয়াচ, এবং দের পর বসে অয়ার। এবং ওই ফিউচার টেন্সে যেগুলো বলেছি শ্যাল বি এবং উইল বি, এই শ্যাল বি এবং উইল বির ক্ষেত্রে আমি বলে রাখি যে সমস্ত আমি এখানে প্রোনাউনগুলো লিখেছি অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে যে অন্য যে কোনো সাবজেক্টই ব্যবহার করা হোক না কেন, যদি ফিউচার টেন্সের কথা বলি তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমি উইল বি লিখতে পারি। মডার্ন ইংলিশ গ্রামারের রুল অনুযায়ী যে কোনো সাবজেক্টের পর কিন্তু আমি উইল বি বসাতে পারি ফিউচার টেন্সের ক্ষেত্রে। বা এবং আগে বলা হতো কি যে আই এবং উই, এই আই এবং উইর পর বসে শ্যাল বি, অর্থাৎ আমি ফিউচার টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু যে কোনো সাবজেক্টের পর উইল বি বসাতে পারি। এরপরে আমরা জানবো তাহলে পজেশন অর্থাৎ থাকা অর্থ আমরা কোথায় কোথায় পাচ্ছি বা কোন কোন শব্দগুলো থাকা অর্থ প্রকাশ করছে। কতগুলো হ্যাভ ভার্ব রয়েছে অর্থাৎ হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এগুলোকে এই তিনটেকে কিন্তু আমরা একসঙ্গে বলে থাকি কি হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বগুলো মূলত পজিশন অর্থকে প্রকাশ করে। যেমন হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ এবং হ্যাড, এগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হ্যাড, যার অর্থ হচ্ছে গিয়ে ছিল, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই হ্যাজ এবং হ্যাভের অর্থ হচ্ছে গিয়ে আছে। এবার আগে যে প্রোনাউনগুলো আমি লিখেছি সেগুলোর মধ্যে কোনটার পর কোনটা হচ্ছে গিয়ে বসে, অর্থাৎ আইর পর বসে হ্যাভ, অর্থাৎ আই হ্যাভ অর্থাৎ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে বা তোমাদের আছে, হি অথবা সি হ্যাজ অর্থাৎ তার আছে, দে হ্যাভ, দের পর বসে হ্যাভ অর্থাৎ তাদের আছে। এবার যদি হ্যাড অর্থাৎ পাস্ট টেন্সে অ্যাপ্লাই দেখি তাহলে যে সাবজেক্টে আসুক না কেন অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে বা অন্য যে কোনো সাবজেক্ট অর্থাৎ রাম অ্যান্ড স্যাম বা অনলি রাম, যে কোনো সাবজেক্টই আসুক না কেন পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিটা সাবজেক্টের পরে কিন্তু হ্যাড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলো কিন্তু পজিশন অর্থকে প্রকাশ করে। তাহলে আমি দেখলাম যে কাজ করা বোঝালে হয়ে যায় ভার্ব, এবং যদি হওয়া অর্থ প্রকাশ করে কিংবা আছে অর্থ, থাকা মানে হচ্ছে কি আছে, সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে কিংবা পাস্ট টেন্সে হতে পারে। যদি বলা হয় থাকা, হওয়া এবং কাজ করা, এই সমস্ত অর্থগুলো যে সমস্ত শব্দের মাধ্যমে প্রকাশ পাবে সেই সমস্ত শব্দগুলো হয়ে যাবে কি ভার্ব। এরপর আমি কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে কোন ওয়ার্ডটি ভার্ব তা আমি দেখে নেব। তাহলে চলো কতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করি। 1 নম্বর যদি আমি উদাহরণ দিই যে আই প্লে
ফুটবল, আমি ফুটবল খেলি। আমি, প্লে মানে খেলা করা, ফুটবল হচ্ছে একটা খেলার নাম। তাহলে এই যে শব্দগুলো লিখেছি, এই শব্দগুলোর মধ্যে কাজ করা বোঝাচ্ছে কোন শব্দটার দ্বারা? অবশ্যই এই প্লে শব্দটির দ্বারা। তাহলে এই প্লে শব্দটি হয়ে গেল কি? ভার্ব। তাহলে আমাকে যদি কিছু সেন্টেন্স দিয়ে বলা হয় যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমি অতি সহজে খুঁজে নিতে পারবো যে কোনটাকে কাজ করা বোঝাচ্ছে। কারণ আমরা আগেই জেনে নিয়েছি যে কাজ করা বোঝাবে যে সমস্ত শব্দ সেটা হয়ে যাবে কি? ভার্ব। তাহলে এখানে প্লেটা যেহেতু আমি কাজ করা পেয়ে গেছি, তাহলে এটা হয়ে গেল কি? ভার্ব। ঠিক তেমনি হবে ওভার একটা সেন্টেন্স, মাই ফাদার caught some fishes। এই বাক্যটিতে আমরা দেখলাম যে মাই ফাদার কট সাম ফিশেস, আমার বাবা কিছু মাছ ধরেছিলেন। এই যে বাক্যটা, তাহলে মাই ফাদার মানে কি? আমার বাবা। এই কটটা অর্থ হচ্ছে কি? ধরেছিল। এই কটটা কিন্তু এসে ক্যাচ ভার্ব থেকে, যার অর্থ হচ্ছে কি ধরা। এই ক্যাচ থেকে এসে কট। আমরা যখন ভার্ব নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং তখন আমরা দেখতে পাবো যে ভার্বে কিন্তু কতগুলো ফর্ম রয়েছে, অর্থাৎ 3টে করে ফর্ম রয়েছে প্রত্যেকটা ভার্বে, যেমন কি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। তখন হচ্ছে কি আমরা ওই ক্যাচ, কট কীভাবে পেলাম, বা একটা ভার্ব থেকে আমরা 3টে ফর্ম কি পেয়ে যাচ্ছি, এগুলো নিয়ে তখন আমরা আলোচনা করব। এখন ক্যাচের হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম যে কট, সেটা আমি বলে রাখি, ক্যাচ, কট। এবার তাহলে কট কথাটির অর্থ হচ্ছে গিয়ে ধরেছিল। তাহলে এইটা যে প্লাস সাম ফিশ, অর্থাৎ কিছু মাছ। তাহলে এই যে শব্দগুলো বলা হচ্ছে, তাহলে কটটা কি? অবশ্যই হচ্ছে গিয়ে ভার্ব বোঝাচ্ছে, অর্থাৎ কেন? কাজ করা বোঝাচ্ছে যেহেতু, তাহলে এটা হয়ে গেল কি? ভার্ব। অন্য একটা উদাহরণ লিখি যে হি ইজ আ বয়, সে হয় একজন ছেলে। এবং অপর একটা সেন্টেন্সে আমি লিখছি I have a new pencil। তাহলে দেখো, হি ইজ আ বয়, সে হয় একজন ছেলে। এই বাক্যটিতে সে ইজের অর্থ আমরা আগে জেনেছি হয় একজন ছেলে। এর মধ্যে থেকে ইজটা কি? হওয়া অর্থকে প্রকাশ করেছে, অর্থাৎ ইজটা আমরা আগে জেনে নিয়েছি যে ইজটা বি ভার্ব। তাহলে ইজটা হয়ে গেল কি? এখানে ভার্ব। এখানে এটা বি ভার্ব হলেও যেহেতু এই বাক্যের মধ্যে আর অন্য কোনো বা প্রধান ভার্ব নেই, সেই কারণে ইজটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। অর্থাৎ আমরা ইজটাকে তাহলে পেয়ে গেলাম ভার্ব। আই হ্যাভ অ্যান নিউ পেন্সিল, আমার একটা নতুন পেন্সিল আছে। তাহলে এখানে হ্যাভটা কি? হ্যাভের অর্থ আগে জেনেছি আছে, এবং সেটা আইয়ের পর বসে। এবং এখানে দেখো আই আছে, তারপরে বসেছে কি? হ্যাভ ভার্ব। তাহলে আই অর্থ আছে এবং এটা পজিশনকে উল্লেখ করছি, সেই কারণে হ্যাভটা হয়ে যাবে কি? ভার্ব। এবং এটাও অবশ্যই মেন ভার্ব, কারণ এই বাক্যে আমি অন্য কোনো মেন ভার্ব দেখতে পাচ্ছি না। এবার বলে রাখি, এই যে বি ভার্বগুলো বলেছি বা হ্যাভ অক্সিলারি ভার্বগুলো বলেছি, এগুলো হচ্ছে গিয়ে কি? মেন ভার্বকে কিন্তু সাহায্য করে, হ্যাঁ, বাক্য গঠনের ক্ষেত্রে। আবার কখনো কখনো যখন মেন ভার্ব থাকে না, তখন ওই সমস্ত ভার্বগুলো নিজেরাই কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে। তাই এখানে হ্যাভটা হয়ে গেল কি? একটা ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে ভার্ব মানে হচ্ছে কি? কাজ করা বোঝাবে। এছাড়া হওয়া কিংবা আছে অর্থ প্রকাশ করলে বা থাকা অর্থ প্রকাশ করলেও কিন্তু হয়ে যায় ভার্ব।